আগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল এই দিনে বুকের রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় করে এদেশের দামাল ছেলেরা। নানা আয়োজনে দিবসটি পালনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি, আশেপাশের সড়কে আঁকা হচ্ছে আলপনা। সেই সাথে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে অন্যায়ের প্রতিবাদে বুকের রক্ত দিয়ে লেখা মাতৃভাষা বাংলা। পৃথিবীর একমাত্র জাতি হিসেবে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি অর্জনে বুক চিতিয়ে জীবন দেয় এদেশের তরুণেরা। সালাম, বরকত, রফিক, জব্বার সহ বাংলার সূর্য সন্তানদের আত্মত্যাগের গৌরবোজ্জ্বল দিনটি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের দিন ২১শে ফেব্রুয়ারি। বাংলাদেশ নামের যে রাষ্ট্র, যেটা ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং যার ভিত্তিভূমি হিসেবে ১৯৫২কে ব্যাখ্যা করা হয়, রাষ্ট্রকেই আসলে একেবারে মৌলিকভাবে পরিবর্তিত হতে হবে এবং সেটার উপায় হলো শিক্ষায় বিনিয়োগ এবং সেই শিক্ষায় বাংলা অনিবার্য করা। এদিকে শহীদ মিনার প্রাঙ্গণে চলছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি। শিল্পীর রং তুলিতে বাংলা ভাষা এবং ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিবার যেরকম মাল্টি কালার আমরা ব্যবহার করি, এবছর এই উদযাপনটা ৩টা কালারে আমরা করছি, সাদা, কালো আর লাল। কালো রংটা শোকের কালার হিসাবে ব্যবহার করেছি, আর সাদা তো শুভ্রতার প্রতীক হিসাবে ব্যবহার করা, আর লাল রংটা বিপ্লবের রং। ফলে হচ্ছে কি যে ১৯৫২ সালের যে চেতনা, সেই চেতনাই আমরা ধারণ করি, এই নতুন প্রজন্মও ধারণ করেছে। ৫২ এর ভাষা আন্দোলনই বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছে মহান মুক্তিযুদ্ধে। মায়ের ভাষার জন্য প্রাণ উৎসর্গের গৌরবোজ্জ্বল ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই তাই ব্যস্ততা নতুন প্রজন্মের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। বাজার দর কম থাকায় বিঘা প্রতি লোকসান হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় এনে সহায়তা করা হবে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। এবছর শরীয়তপুরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩,৫৮৪ হেক্টর। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩,৮৬০ হেক্টর জমিতে। বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায়। কৃষকরা বলেন, প্রতি বিঘা পেঁয়াজ আবাদে খরচ হয়েছে ১ লাখ টাকা, কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ হাজার টাকা। তাই খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। পেঁয়াজ তো হয়েছে মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ফলন তো আমরা দাম তো পাইতেছি না। ১ বিঘা পেঁয়াজ লাগাইতে এই পর্যন্ত ১ লাখ টাকা খরচ হয়েছে। আর এখন মনে করেন ১ বিঘা যদি পেঁয়াজ বেচলে ৫০, ৬০ বা ৭০। ১ লাখ টাকা খরচ আর ধরেন পাই হলে ৬০,০০০ টাকা। এভাবে যদি লস যায় তাহলে ২৬ সালে ফসল করবে না আমাদের কৃষক। দাম কম পাওয়ার কথাটি স্বীকার করে কৃষি বিভাগের কর্মকর্তারা বলেছেন, প্রণোদনার আওতায় এনে কৃষকদের সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। যেহেতু বীজের দাম অনেক বেশি এবং শ্রমিক খরচ অনেক বেশি হয়েছে, সেজন্য দামটি আরেকটু বেশি হলে ভালো হতো। বিভিন্ন ফসলের উপর প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিনিয়ত প্রত্যেক মৌসুমে কোনো না কোনো ফসলের উপর প্রণোদনার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষকরা বলছেন, পেঁয়াজের আমদানি বেশি থাকায় বাজারে দেশি পেঁয়াজের চাহিদা কমেছে, তাই দাম পাচ্ছে না তারা। এমন দাম থাকলে আগামীতে মুড়ি কাটা পেঁয়াজ চাষে আগ্রহ হারাবেন এ অঞ্চলের কৃষকরা। এনটিভি নিউজ ডেস্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অজ্ঞাত ৪-৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। গতরাতে খান জাহান আলী থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান লিটন। এজাহারে বলা হয়েছে ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি
অবৈধভাবে জড়ো হয়ে বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে সাধারণ ছাত্রদের গুরুতর আহত এবং ক্যাম্পাসে ভাঙচুর করা হয়। এদিকে কুয়েট শিক্ষার্থীরা আজ সকাল 11টায় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেছে। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকুরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। ১৭ বছর আগে তারা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ বঞ্চিতদের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। ২০০৭ সালের ২৭তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন ওই বছরই দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেয়। ২০০৮ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকুরিতে নিয়োগ দেওয়া হয়। এর প্রেক্ষিতে হাইকোর্টে আপিল করেন প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। নির্বাহী বিভাগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কনসিডারেশনে প্রায় ১২০০ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ২৭ বিসিএসে উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। যারা দীর্ঘদিন পর্যন্ত এই লড়াই সংগ্রাম করেছেন, যে সমস্ত শিক্ষার্থীরা তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে, আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। শীত গ্রীষ্ম নেই, বছরে ১২ মাসই জলাবদ্ধতায় ডুবে থাকে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক। কথিত উন্নয়নের নামে অদূরদর্শী প্রকল্প আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হলেও দেখার যেন কেউ নেই। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ফাল্গুন মাস শুকিয়ে গেছে খালবিল, তা সত্ত্বেও জলাবদ্ধতায় ডুবে আছে শিল্পাঞ্চল তেঁতুলছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এই সড়কটি। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কের এমন করুণ পরিণতি দেখার যেন কেউ নেই, যে কারণে আঞ্চলিক এই সড়কটি রীতিমতো পরিণত হয়েছে নর্দমায়। বছর জুড়েই সীমাহীন দুর্ভোগের শিকার এখানকার মানুষ। একটা ডেলিভারি রুগী নিতে পারি না, একটা বয়স্ক মানুষ একটা অসুবিধা হইলে কোনো যাওয়া আসার কোনো ক্ষমতা নাই। একটা মানুষ মরলেও আমরা এখান থেকে লাশ নিতে পারি না, একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না। তার মধ্যে প্যাক কাদা পানি আলু পানি এমন লোকজন অসুখ বিসুখ হলে আমরা গাড়ি পাই না। সাভার ও আশুলিয়ার আঞ্চলিক সড়কগুলোর একই অবস্থা। জলাবদ্ধতার কারণে এলাকা ছাড়ছেন ভাড়াটিয়া সহ বাসিন্দাদের অনেকেই। বাচ্চা স্কুলে যাবার পারে না, আর আপনার মহিলা মানুষ এনে যাওয়া আসা করলে কাপড় উপরে উঠে আডুর উপরে উঠে যাইতে হয়। দোকানে ঢুকে যায় পানি, কাস্টমার আসে না, থাকতেছে না ভাড়াটিয়া। রাস্তাটা ছোটকাল থেকে দেখতেছি এখানে পানি জট থাকে, বিশেষ করে বর্ষাকালে হাঁটু পর্যন্ত পানি হয়, আমাদের স্কুলে যাইতে সমস্যা হয়। স্টুডেন্টের একটাই দাবি এই রাস্তাটা অতি তাড়াতাড়ি মেরামত করা হোক, কারণ এই রাস্তার জন্য আমরা স্কুলে যাওয়া আসা করতে পারতাছি না। জনদুর্ভোগ নিরসনে কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ জানতে উপজেলা প্রকৌশলীর মুখোমুখি হলে মেলে সেই পুরনো আশ্বাস। এই অর্থ বছরে আমরা 63টা প্যাকেজ টেন্ডারে নিয়েছি। যদি আমাদের এই টেন্ডারের মধ্যে আওতায় নাও থাকে তবে আমরা অতি দ্রুত এটা সমাধান করার ব্যবস্থা করব। উন্নয়নের নামে অদূরদর্শী প্রকল্প, অনিয়ম আর দুর্নীতির মাসুল এভাবেই দিচ্ছেন তৃণমূলের মানুষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ আগের থেকে অনেক বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২১শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। এবার ১১টি বিষয়ে ১৭ জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে ২১শে পদক দেওয়া হয়। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখার জন্য ১৭ ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২১শে পদক প্রদান করা হবে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। মহান ২১শে ফেব্রুয়ারির আগেই রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক তুলে দেওয়া হলো সেসব বিশেষ ব্যক্তিবর্গের হাতে, যাদের অবদানে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন। পদক প্রদান শেষে তিনি পদকপ্রাপ্তদের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।
আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। প্রধান উপদেষ্টা এ সময় ভাষা শহীদ, ৭১-এ আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর নির্ভীক ছাত্র জনতার কথা স্মরণ করেন। জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর ২১-এ নতুন তাৎপর্য নিয়ে জাতির সামনে উপস্থিত হয়েছে। ২১-এর চেতনাই বাংলাদেশের সকল স্বাধিকার আদায়ের মূল মন্ত্র বলেও উল্লেখ করেন তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। তারা ঘুরে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী প্রান্তের গেট খুলে দেওয়া হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি দেখতে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, ২১শে ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভাষা দিবসের অনুষ্ঠানকে ঘিরে কোনো শঙ্কা নেই, শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে উল্লেখ করে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। শহীদ মিনারের চতুর্পাশে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা ওই দিকে তাদের ইন্টারেস্ট, এদিকে তাদের ইন্টারেস্ট নেই। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ এ রায় দেন। ১৭ বছর আগে তারা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ বঞ্চিতদের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ২০০৭ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। ২০০৮ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন। প্রথমবার উত্তীর্ণ ১,১৩৭ জন দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়ে যান। এ নিয়ে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের একটি বেঞ্চ দ্বিতীয় মৌখিক পরীক্ষা বৈধ বলেন এবং অপর একটি বেঞ্চ অবৈধ বলে রায় দেয়। পরে আপিল বিভাগও ২০১০ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষা বৈধ বলে রায় দেয়। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে বঞ্চিতরা আবার আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ ২৭তম বিসিএসে প্রথমবার উত্তীর্ণদের চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষে রায় দেয়। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় ১২০০ জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের ২৭তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। রাজনৈতিক বিবেচনায় ১/১১ সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। রায়ের পর বঞ্চিত প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। আদালতের রায় অনুযায়ী তারা যেন চাকরিতে যোগদান করতে পারেন সরকারের কাছে সেই দাবি জানান। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং
অন্যায় করব না। চাকরি সহ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তাদের মতো যেন আর কাউকে হয়রানি হতে না হয় সেই দাবিও জানান তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ভোট হলে দেশ স্থিতিশীল হবে উল্লেখ করে জাতিকে আর অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কুমিল্লার লাকসামে জনসভায় কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে জানিয়ে দেশকে আর ঝুঁকির মধ্যে না ফেলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এছাড়া দেশ বাঁচাতে যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষে দ্রুত ভোটে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্য দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তো একটা নির্বাচনের ব্যবস্থা দিই। এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না। 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 21 জন সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। তাদের মধ্যে সচিবও আছেন এবং 2024 নির্বাচন সহ তদন্ত সাপেক্ষে পর্যায়ক্রমে অভিযুক্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একই অভিযোগে এর আগে 43 জনকে ওএসডি করা হয়েছিল। আর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে দুদকে মামলা হবে বলে জানিয়েছেন সচিব। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। 2014, 2018 আর 2024 সালের 3টি নির্বাচনই বিতর্কিত, আর সেই নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের ভূমিকা খুঁজে বের করতে 4 জন উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনগুলোতে নেতিবাচক ভূমিকা রাখা রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ সেই সময়ের জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সচিব। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। বলেন জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয় শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। অবসরে যাওয়া অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তারাও ছাড় পাবেন না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের বার্তা দিতেই সরকার অনেক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে ও বাস্তবায়ন করছে বলেও জানান মোখলেসুর রহমান। যারা করবেন না তারাই যে এই মেসেজটা 3-4 দিনে আরও তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।